জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা আইন 2009 প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নারী নির্যাতন দমন আইন সংশোধন, নারী নেত্রীদের আবেদনের পরামর্শ প্রধান বিচারপতির। গাজীপুরে পুলিশের লেগুনা দুর্ঘটনায় নিহত 6 জনের বিরুদ্ধে কোনো মামলা ছিল না, দাবি স্বজনদের। শেখ হাসিনার আমন্ত্রণে 6 জন ঢাকা আসছেন মোদি। বিশ্বকাপ ফুটবল বাছাই অনুশীলন ক্যাম্প নিয়ে কোচ ও ফুটবলারদের অসন্তুষ্টি। আসসালামু আলাইকুম, শুনছিলেন প্রধান শিরোনাম। মিলেনিয়াম সংবাদের সঙ্গে আছে আমি ফৌজা দেওয়ান। দর্শক, এবারে বিস্তারিত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের সার্বিক নিরাপত্তা এবং সরকারি সুযোগ সুবিধা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মঙ্গলবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা আইন 2009-এর 4 ধারা 3 ধারা অনুযায়ী বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের বিভিন্ন সুযোগ দিয়ে এ আদেশ জারি করা হয়। সরকারের এই প্রজ্ঞাপনে বলা হয়, বঙ্গবন্ধুর পরিবারের সদস্যরা সরকারি খরচে তাদের সরকারি বা ব্যক্তিগত বাসস্থানে সার্বক্ষণিক নিরাপত্তা, তেল সহ গাড়ি, টেলিফোন, গ্যাস, বিদ্যুৎ, পানি এবং ইন্টারনেট সুবিধা পাবেন। এছাড়া সরকারি খরচে দেশে বিদেশে চিকিৎসা সুবিধা ছাড়াও ব্যক্তিগত সহকারী এবং পরিচালক পাবেন তারা। তাদের বাসস্থান মেরামত, সম্প্রসারণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে গণপূর্ত অধিদপ্তর এবং সার্বক্ষণিক নিরাপত্তা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নারী নির্যাতন দমন আইন সংশোধনের জন্য নারী নেতৃত্বদেরকে আবেদনের পরামর্শ দিলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্টের বার মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এই পরামর্শ দেন। এ সময় প্রধান বিচারপতি এই আইনগুলোর কিছু ধারাকে কালো বিধান হিসেবে অভিহিত করেন। একটা মহিলার তার সম্ভ্রম নষ্ট হলো এবং সে বিচারপ্রার্থী তার চরিত্র নিয়ে আসামি তাকে প্রশ্ন করবে সবার সামনে, এর চেয়ে মর্মান্তিক দুঃখজনক কি হতে পারে? উপনিবেশবাদের চিন্তা চেতনায় আইনগুলা করা, তখন জনগণের মঙ্গল, জনগণের কথা চিন্তা করা হয় না। তো এই কালো বিধান এইগুলা আমি মনে করি আইন থেকে তুলে ধরা। গাজীপুরের পোড়াবাড়িতে পুলিশের ব্যবহৃত লেগুনা দুর্ঘটনায় নিহত 6 জনের কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা ছিল না। শুধুমাত্র সন্দেহের বশবর্তী হয়ে আটক করা ব্যক্তিদের লেগুনা করে আদালতে নেওয়ার কারণে এমন দুর্ঘটনায় পড়তে হয়েছে বলে অভিযোগ স্বজনদের। এদিকে গাজীপুরের পুলিশ সুপার ঘটনার দায় স্বীকার করলেও জানালেন নানা সীমাবদ্ধতার কথা। তবে সাবেক আইনমন্ত্রী মনে করেন, একজন আসামিকে আদালতে নেওয়া পর্যন্ত তার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরই। গাজীপুরের দুর্লভপুরে সড়ক দুর্ঘটনায় নিহত রিকশাচালক মানিক মিয়ার বাড়িতে এখন শুধুই আহাজারি। নিহতের স্বজনদের দাবি, পুলিশের অবহেলাই সুলতানের মৃত্যুর কারণ। এ অভিযোগের বিষয়ে কথা বলতে রাজি হয়নি স্থানীয় প্রশাসন। এদিকে আদালতে নিয়ে যাওয়া পর্যন্ত একজন আসামির পুরো নিরাপত্তার দায়িত্ব পুলিশের বলে জানিয়েছেন সাবেক আইনমন্ত্রী। সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, রাস্তাতে যাতে করে তাকে নিরাপদে থানায় নেওয়া যেতে পারে সে ব্যবস্থা অবশ্যই করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী যারা তাকে গ্রেফতার করেছে, পরদিন বা যদি সময় থাকে তাকে আদালতে হাজির করতে হবে। গাজীপুরের পুলিশ সুপার হারুনুর রশিদ জানালেন, দোষী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সোমবার গাজীপুরের পোড়াবাড়ি এলাকায় একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বিভিন্ন ঘটনায় সন্দেহভাজন আটক 6 আসামিকে বহনকারী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে 6 আসামি সহ এক পুলিশ সদস্যের মৃত্যু হয়। 10টা থেকে 12টা পর্যন্ত নেওয়ার কথা ছিল, সেই জায়গায় 3টার সময় আমার স্বামীর যদুপুর নিয়ে যাওয়ার পথে মারা গেছে। এটা ষড়যন্ত্র, পুলিশের ষড়যন্ত্র করে আমার স্বামীকে মারছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার 7 মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে 6 মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে কেন তাকে স্থায়ী জামিন দেওয়া হবে না তাও জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। এ রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই 7 মামলার কার্যক্রম স্থগিত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি নিজামুল হক ও বিচারপতি ফরিদ আহমেদ শিবলির সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
এই 7 মামলা ছাড়াও একই অভিযোগে আরো 21টি মামলায় গ্রেফতার রয়েছেন লতিফ সিদ্দিকী। উল্লেখ্য, গত বছর 29 সেপ্টেম্বর নিউ ইয়র্কে প্রবাসীদের এক অনুষ্ঠানে হজ ও তাবলিগ জামায়াত নিয়ে মন্তব্য করেন তখনকার টেলিযোগাযোগ মন্ত্রী লতিফ। এরপর দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে কয়েক ডজন মামলা হয়। বিভিন্ন ইসলামপন্থী দলের আন্দোলনের হুমকি ও সামাজিক যোগাযোগের মাধ্যমে সমালোচনার মুখে লতিফকে মন্ত্রিসভা থেকে সরানোর পাশাপাশি আওয়ামী লীগ থেকে তার সদস্যপদ বাতিল করা হয়। 2014 সালের 23 নভেম্বর রাতে ভারত হয়ে দেশে ফেরেন লতিফ সিদ্দিকী। পরদিন তিনি আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠায়। মংলা বন্দরকে কার্যকর করতে খুলনা থেকে মংলা পর্যন্ত রেলপথ নির্মাণ করবে সরকার। এর অর্থায়নে সহযোগিতা করবে ভারত। 65 কিলোমিটারের এই রেলপথে 8টি স্টেশন থাকবে। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। খুলনা থেকে মংলা বন্দর পর্যন্ত 3,801 কোটি টাকা ব্যয়ে রেলপথ নির্মাণ করবে সরকার। এর মধ্যে ভারতের অর্থায়নে ব্যয় করা হবে 2,371 কোটি টাকা। 65 কিলোমিটারের এই রেলপথে 8টি রেল স্টেশন থাকবে। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভায় 7,868 কোটি 52 লাখ টাকা ব্যয়ে মোট 9টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। চট্টগ্রামের পাশাপাশি মংলা বন্দরকে কার্যকর করতে এবং ট্রান্স এশিয়া রেলপথের সঙ্গে বাংলাদেশকে যুক্ত করতে উদ্যোগ নিয়েছে সরকার। 2010 সালে খুলনা থেকে মংলা পর্যন্ত 65 কিলোমিটার রেলপথ নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়। এরপর 5 বছর পর 1,721 কোটি টাকা থেকে ব্যয় বাড়িয়ে 3,801 কোটি টাকা ব্যয় প্রকল্পটি পাশ হয়। 2002 সাল থেকে বন্ধ থাকা কুলাউড়া শাহবাজপুর 51 কিলোমিটার রেলপথটি ডুয়েল গেজে রূপান্তর করা হবে। এটি কার্যকর হলে আঞ্চলিক রেলওয়ে নেটওয়ার্ক এবং এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের সাথে যুক্ত হতে পারবে বাংলাদেশ। এই প্রকল্পের ব্যয় হচ্ছে 3,801 কোটি টাকা। এছাড়া সাভারে সেনাবাহিনীর মিলিমিটার পুলিশ কোরের ট্রেনিং সেন্টার এবং বরিশাল সিটি কর্পোরেশনের অবকাঠামো উন্নয়ন, সিরাজগঞ্জের বাঘাবাড়িতে গুঁড়ো দুধ কারখানা স্থাপনের প্রকল্পের অনুমোদন দেওয়া হয় মঙ্গলবারের একনেক সভায়। পরিকল্পনা মন্ত্রী বলেন, উপকূলীয় অঞ্চলে বসবাসরত 65,000 মহিলার জন্য এই প্রকল্প। তাদেরকে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের সুযোগ করে দেব। অনুমোদিত 9টি প্রকল্পে 2019 সালের মধ্যে শেষ করা হবে। উগ্রবাদী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম যাত্রা শুরু করে 2008 সালে। প্রাথমিক অবস্থায় ইংরেজি মাধ্যম এবং আধুনিক শিক্ষা শিক্ষিতদের টার্গেট করে চলত তাদের প্রচার ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি। পরে ফেসবুক, ব্লগ সহ তথ্য প্রযুক্তি কেন্দ্রিক কার্যক্রম শুরু করে তারা। আল কায়েদার আদর্শে উদ্বুদ্ধ এই সংগঠনের তাত্ত্বিক প্রধান জসিমউদ্দিন রহমানী সাম্প্রতিক সময়ে একের পর ব্লগার হত্যা, বুদ্ধিজীবী ও মুক্ত চিন্তার মানুষদের হত্যার হুমকি দেয়া ও নানা রকম উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। এই প্রেক্ষাপটে সন্ত্রাসী বিরোধী আইনে আনসারুল্লাহ বাংলা টিমকে নিষিদ্ধ ঘোষণা করে সরকার। ডিএমপির গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, সংগঠনকে নিষিদ্ধ করলে নতুন নতুন সদস্য সংগ্রহ করতে তাদের সমস্যা হয়। পাশাপাশি যারা ওই সংগঠনের সদস্য হয় বা সমর্থক হবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার কাজটা অপেক্ষাকৃত সহজ হয়। এর আগে 2005 সালে জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ জেএমবি, জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি, হরকাতুল জিহাদ বাংলাদেশ হুজিবি ও শাহাদাত আল হিকমাকে নিষিদ্ধ করা হয়েছিল। আর 2009 সালে নিষিদ্ধ হয় হিজবুত তাহরির। অপরাধ বিজ্ঞানীরা বলছেন, অতীতে দেখা গেছে নিষিদ্ধ ঘোষণার পর অনেক সংগঠনই নতুন নামে আত্মপ্রকাশ করে। আর তাই আইনের পাশাপাশি উগ্রবাদীদের মোকাবেলা করতে হবে সামাজিকভাবে। তারা আরও বলেন, উগ্রবাদীদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে ইসলামী বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া প্রয়োজন। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই ধর্মের অপব্যাখ্যা দিয়ে তরুণদের দলে ভেড়ায় উগ্রবাদীরা। রাজধানীর সোনারগাঁও রোডে ভবন নির্মাণের জন্য করা গভীর গর্তে ধসে গেছে সুন্দরবন হোটেলের পাশের গলি। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকালে সুন্দরবন হোটেলের পাশে একটি ভবন নির্মাণের সময় এ ঘটনা ঘটে। এতে রাস্তার পাশে অস্থায়ী কিছু দোকান সহ ফুটপাত এবং বৈদ্যুতিক খুঁটি ধসে গেছে। এ ঘটনায় ওই এলাকার গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় সুন্দরবন হোটেল থেকে অতিথিদের সরিয়ে নেওয়া হচ্ছে। ঘটনার কিছুক্ষণ পর থেকে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। জায়গাটি ঝুঁকিপূর্ণ হয় নিরাপত্তার কারণে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা হোটেলের আশেপাশের এলাকায় কাউকে প্রবেশ করতে দিচ্ছে না। এদিকে সকাল থেকে বৃষ্টির কারণে আরও ধসের আশঙ্কা করা হচ্ছে।
রাজধানীর হলি ক্রিসেন্ট স্কুল অ্যান্ড কলেজের প্লে গ্রুপের ছাত্রী ধর্ষণ মামলায় স্কুলের আরবি শিক্ষক মিনহাজ উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 2 লাখ টাকা জরিমানা করছেন আদালত। মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 5-এর বিচারক তানজিনা ইসলাম এ রায় দেন। গত বছরের মার্চ মাসের 11 তারিখ এ ঘটনায় মিরপুর মডেল থানায় মামলা করেন মেয়েটির বাবা। ঘটনা তদন্ত করে 26 জুন ওই শিক্ষককে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। একই বছর 29 অক্টোবর আসামির বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে মেঘালয়ের নেগ্রিমস হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি মেডিকেল সুপার ভাস্কর হাইম। দুপুরে সালাউদ্দিন সাহেবকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে এবং সাথে সাথেই পুলিশ তাকে কাস্টাডিতে নিয়েছে। এখানের পুলিশের সুপারিনটেন্ডেন্ট এম খান খান জানিয়েছেন আগামীকাল তাকে কোর্টে হাজির করা হবে। কোর্টে হাজিরের পর তাকে ভারতের ফরেনার্স অ্যাক্টে করা মামলার শুনানি অনুষ্ঠিত হবে। সালাউদ্দিন আহমেদকে গত 11 মে রহস্যজনকভাবে শিলংয়ে পাওয়া যায়। পরে তাকে ফরেনার্স অ্যাক্টের আন্ডারে গ্রেফতার করা হয়। তারপরই তাকে শিলংয়ের সিভিল হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কয়েকদিন চিকিৎসার পর গত 20 তারিখে তাকে নেগ্রিমস হাসপাতালে নেওয়া হয়। মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদের আপিলে আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন আগামীকাল পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতি এস.কে. সিনহা নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ এ মুলতবির আদেশ দেন। এর আগে মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে মুজাহিদের করা আপিলের উপর যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন আসামি পক্ষ। 2013 সালের 17 জুলাই বুদ্ধিজীবী হত্যা সহ মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ প্রমাণ হওয়ায় জামায়াতের নেতাকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল 2। পরে 9 আগস্ট এই সাজা থেকে খালাস চেয়ে উচ্চ আদালতে আপিল করেন মুজাহিদ। নরসিংদীর পলাশ উপজেলার চরণগড়দি বাজারে ফুটবলার নাদিরকে কুপিয়ে হত্যা করেছে স্থানীয় সন্ত্রাসীরা। নিহতের বাবা জানায় চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা বাবা ছেলেকে কুপিয়ে মারাত্মক জখম করে। নাদিরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় মৃত্যুবরণ করে। আমাদের নরসিংদী প্রতিনিধি হৃদয় খান জানিয়েছেন, পলাশ থানার ওসি আবুল কালাম আজাদ জানায় ঘটনায় জড়িত সাইফুলকে গ্রেফতার করে 5 দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। উত্তেজিত জনতা সন্ত্রাসীদের বাড়িতে আগুন দিয়ে বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। নিহতের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ ব্যাপারে নিহতের পিতা বাদী হয়ে পলাশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। আমার ছেলে বাড়িতে গেছে, বাড়ির থেকে আসছে, অনেক ছেলে পিছন থেকে আসা পরে সাবাড়ি দিয়ে কুদা মারছে। আমার বুক কালি গেছে, ফ্রান্সে সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের ফ্রান্স প্রতিনিধি এনায়েত হোসেন সোহেল জানান, সোমবার ক্যাথসিমায় এক অভিজাত হলে এ সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি দিলওয়ার হোসেন কয়েস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিমের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা সোনামুদ্দিন খালিক, সিরাজুল ইসলাম মিয়া, মতিন মিয়া ভট্টাচার্য শুভ, ফয়সাল আহমেদ, সেলিম ওয়াদা, শিলু, শামসুল ইসলাম, মনির চৌধুরী সহ সমিতির সদস্যরা। সভায় রমজান মাসের প্রবাসীদের সম্মানে ইফতার মাহফিল, বার্ষিক বনভোজন এবং সমিতির 25 বছর পূর্তি অনুষ্ঠান পালনের আলোচনা করা হয়। সভা শেষে সমিতির সাবেক সাধারণ সম্পাদক হেনু মিয়ার মায়ের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। নারায়ণগঞ্জের ফতুল্লার দেওভোগ এলাকা থেকে সোমবার রাতে ইমরান নামে এক অপহরণকারীকে গ্রেফতার করেছে র্যাব 11 বাহিনীর সদস্যরা। উদ্ধার করা হয়েছে অপহৃতকে। ধৃত ইমরান দেওভোগ চেয়ারম্যান বাড়ির রহিমা ভিলার ভাড়াটিয়া। তার পিতার নাম মৃত হাফিজউদ্দিন। আমাদের নারায়ণগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আবুল কাইয়ুম জানান, র্যাব 11 এর কোম্পানি কমান্ডার এএসপি শিবলি সাদিক জানান, অপহরণকারী চক্রের কামরুল ইসলাম নামে এক যুবক ফেসবুকে নারী সেজে প্রেমের ফাঁদে ফেলে ঢাকা গুলশান এলাকার ব্যবসায়ী মোহাম্মদ সিকান্দার কবিরকে বিশ্বাস অর্জনের জন্য কামরুল তার স্ত্রীকে দিয়ে সিকান্দারের সাথে ফোনালাপ করায়।
সাক্ষাৎ করার কথা বলে সোমবার সকালে গুলশান থেকে সিকান্দারকে কৌশলে অপহরণ করে দেওভোগের একটি বাড়িতে নিয়ে আটক করে রেখে একটি বিকাশ নাম্বার দিয়ে তার পরিবারের কাছে 50,000 টাকা মুক্তিপণ দাবি করে। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে মিলান আওয়ামী লীগ। রবিবার সন্ধ্যায় স্থানীয় একটি রেস্টুরেন্ট মিলান আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোহসেন মিলনের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন আবাদের পরিচালনায় আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন খোকন শেখ। আমাদের মিলান প্রতিনিধি নাজবুল জানিয়েছেন, সমবেত জাতীয় সঙ্গীত ও সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করে আলোচনা সভা শুরু করা হয়। আলোচনা সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন মিলান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান হান্নান, মিলান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজ খালাসি, সহ সভাপতি গৌতম ভৌমিক, মহিলা সম্পাদিকা ইয়াসমিন আক্তার পুতুল, প্রচার সম্পাদক এমদাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক বাবু খলিফা, মাজেদুল ইসলাম, আব্দুল হাকিম চৌকিদার প্রমুখ। বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সবাইকে হত্যাকাণ্ডের পর দেশে ফিরতে দেওয়া হয়নি শেখ হাসিনাকে। দীর্ঘ 6 বছর পর বিদেশে অবস্থান করার পর তিনি দেশে ফিরে আসেন। এবার মিলেনিয়াম আন্তর্জাতিক সংবাদ।